আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে তোমরা চিনতে পেরেছো? আমি তোমাদের অনিমা আপু। তবে আমাকে আপু ডাকতো তোমাদের অনেক সময় ঘেন্না ধরে আসবে, আমার চরিত্রটা এতটাই খারাপ। আর সবাই বলে আমি নাকি আমার চরিত্রে খুব ভালো অভিনয় করেছি। আমিও সানজিদা ইসলাম আমার অরিজিনাল নাম। তবে জানো তো, এখন আমি ভালো হতে শুরু করেছি, কিন্তু পরিস্থিতি পরিবেশ ভালো থাকতে দিচ্ছে না। তবু আমার সাধনা, আমি ভালো হব। আমার কারি যে ফারিয়ার কথা একটু বলি, ও দুর্দান্ত শয়তান হয়ে গেছে। এখানেও সবার সামনে খুব সাধুর মতো কথা বলে, দেখায় সবাইকে খুব উপকার করছে, কিন্তু আসলে ও কারোই উপকার করছে না, সবারই ক্ষতি করার চেষ্টা করছে। আর আমি অনিমা ওর সাথে একটু হাত মিলিয়েছি। কারণটা হলো কি জানো তো, রানুকে একটা শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমি ভালো হয়ে গিয়েছিলাম, এখনও আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু আমি এবার যে খারাপ কাজগুলো করছি, খারাপের বিরুদ্ধে সত্যের জয় আনার জন্য আমি সে কাজগুলো করছি। যদিও খারাপ কাজ করা ঠিক না। আমি অনিমাকে এখন আমাকে কাঁদতে হয়। আমার স্বামী কায়সার, দেখতেই পাচ্ছ, ও ফেরেস্তা তুল্য একটা মানুষ। আমি কখনো তাকে ভালোবাসিনি, জানো তো। কারণ আমি খালি দুরভিসন্ধি করতে করতে ক্লান্ত। মানে মনে করো যে কখন রানুদের সুখ নষ্ট করবো, রানুদের ফ্যামিলির সুখ নষ্ট করবো, বিথিকে চাকরি থেকে বাদ দিব, এমনি নানান ধরনের ষড়যন্ত্র। আমি অনিমা সত্যিকার অর্থে, তোমরা নাটকটা দেখলে হয়তো বলতে বাধ্য হবে যে কি কুটনি মহিলা। এমন একটা চরিত্রে আমি অভিনয় করেছি, আমি সঞ্জিদা। এখানে আমার নাম হচ্ছে অনিমা। আমার ছোটো বোন হলো অন্তু। ও একটু বাজি, বাট আমার মতো এত দুর্দান্ত শয়তানিও করতে পারে না। কিন্তু জানো তো বন্ধুরা, যখন ভালো হতে প্রতিজ্ঞা করলাম, যে জীবনে তো অনেক খারাপ কাজ করেছি, নিজের ভাইকে পর্যন্ত ঠকিয়েছি, সবসময় ভাইয়ের সম্পত্তির প্রতি এত বেশি লোভ করেছি, ইভেন ফরহাদের সম্পত্তির প্রতি অনেক বেশি লোভ করেছি। ভাইয়ের বাড়িতে আমরা দু বোন ভীষণ আরামে খেতাম, ভাই আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক অপরাধ করার পরেও ভীষণ আরামে খেতাম, আরামে থাকতাম। তারপরও আমাদের মাথার মধ্যে একটাই জিনিস, আমার ছোটো ভাই রাহাতের সম্পত্তি দখল করতে হবে, তার সাথে আবার ফরহাদের সব কিছু দখল করতে হবে। চিন্তা করে দেখো কতটা খারাপ মানুষ যদি হই, তাহলে এমনটা ভাবতে পারি। আর আমার স্বামী কায়সার, ওর জীবনে কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই, ও একটু খেতে পারলেও খুশি। আর আমাকে অন্ধের মতো ভালোবাসতো। কিন্তু আমার গর্হিত কাজে, আমার ঘৃণিত কাজে, আমার ষড়যন্ত্রে সব কিছু মিলিয়ে ও আমার কাছে একটু দূরে দূরে থাকতো। কারণ আমি এতটা খারাপ ছিলাম। আমার স্বামী আমাকে অনেকবার ভালো হয়ে যাওয়ার জন্য বলেছে, আমি শুনিনি। অনেকবার আমাকে খারাপ পথ থেকে ফিরে আসতে বলেছে, আমি শুনিনি। সালমা আন্টিদের মতো এত সুন্দর একটা ফ্যামিলিতে আমি, অন্তু, ফারিয়া মিলে আগুন ধরিয়ে দিয়েছিলাম, ওদেরকে পথে বসানোর উপক্রম করেছিলাম। সেখান থেকে ফরহাদ, কবির ভাই, তারপরে আমার আমার স্বামী কায়সার, রাহাতও আমাদের ষড়যন্ত্রের কবলে পড়ে গিয়েছিল। কারণ রাহাত একটু বেশি সরল তো, যা বলা হয় সে বিশ্বাস করে, তবু থেকে থেকে কিন্তু প্রতিবাদও করে। আমি যখন চাইলাম আমি আমার স্বামীকে ভালোবাসতে শুরু করলাম, এবং চিন্তা করলাম বাকি জীবনটা স্বামীকে ভালোবেসে ভালো মানুষ হয়ে বেঁচে থাকবো, সন্তান হবে, সন্তানের মা হব, এমনটাই ভেবেছি। ঠিক তখনই আমার ছোটো বোন লিলি এবং তার হাজব্যান্ড ওয়াসিম, সিনেমার নায়ক ওয়াসিম, তারা দুজন মিলে আমার স্বামীর অনেক বড় ক্ষতি করে দিল। আমার স্বামীটা খুবই 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 সৎ মানুষ, সাদা মনের মানুষ। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়কে যতক্ষণ পর্যন্ত সে ন্যায় থেকে দূরে সরাতে না পারবে আর ন্যায়কে উদ্ঘাটন করতে না পারবে, সে তার জীবন বাজি রেখে ফেলে। এমনভাবে আমার স্বামী অন্যায়ের বিরুদ্ধে লড়ে, কিন্তু সবাইকে খুব ভালোবাসে। আর সবসময় বলবে, আমার সুন্দরী স্ত্রী অনিমা, এবার অন্তত ভালো হয়ে যাও। আমাকে সে প্রচণ্ড ভালোবাসতো।
আমি দুবার জেলে গিয়েছি। সে আমাকে অনেক মিস করতো, অনেক মন খারাপ করতো, কিন্তু আমার অনিমার তাতে কিছুই যায় আসে না। কিন্তু যখন আমি ওর স্বামীকে ভালোবাসতে শুরু করলাম, তখনই যে কাজটা করা হলো, আমার ছোট্ট বোন লিলি রানুর বাসায় থাকতো, মানে আমার ভাই রাহাতের স্ত্রী রানু, ওর ছোট বোন লিলি আর ওয়াসিম ওদের বাসায় থাকতো। আর ওদের সালমা আন্টির প্রত্যেকটা মেয়ে অনেক ভালো, প্রতিবাদী কণ্ঠ হলেও ভালো, এবং সালমা আন্টি অনেক ভালো। কিন্তু সেই ঘরে লিলি হয়েছে অনেক বাজে একটা মেয়ে, ধরো যেমন আমাদের মতোই, মানে এত খারাপ, নিজেদের বোনদের ক্ষতি করতেও চিন্তা করে না, এরকম খারাপ। সেই লিলি রানুর মাথা ভাঙিয়ে, রানু একটু বেশি সহজ সরল, মাথা ভাঙিয়ে যে কাজটা করা হলো, রাহাত যে অফিসের মালিক, মনে করো যে সমস্ত কর্মচারীর বেতনটা কায়সারকে দিয়ে, কারণ কায়সারকে অনেক বেশি বিশ্বাস করতো, কায়সারকে দিয়ে অফিসে নিয়ে আসতে বলা হয়েছিল। এবং কায়সার ঠিক কাজটাই করেছিল, কিন্তু কায়সার তখন জানতোই না তার আগেই সেই টাকা ওয়াসিম আর লিলি মিলিয়ে চুরি করে নিয়ে গেছে। কায়সার যখন মানে অফিসে গিয়ে, মানে যার কাছে টাকাটা বুঝিয়ে দিবে তিনি বেতনটা বন্টন করবেন, তার কাছে যখন সুটকেসটা খুলে দেয়, কায়সার টাকায় অনি বলে কি, এই যে এই মাসের বেতনের টাকা, যার যা পাওনা রাহাত বলেছে বুঝিয়ে দিতে। তখন একজন বলে, কি ব্যাপার কায়সার সাহেব, এখানে টাকা কোথায় পেলেন, খালি তো কিছু পেপার। আমার স্বামী জানো তো অবাক হয়ে গেল। তারপরে রাহাত যেটা করলো, লিলি ভুল বুঝালো, রানু ভুল বোঝালো, এবং ওয়াসিম ভুল বোঝালো যে এই টাকাটা মানে কায়দা করে আমার স্বামী কায়সার নাকি সরিয়ে ফেলেছে। কায়সারের তখন দুই চোখ বেয়ে মানে পানি পড়ছিল। ও বলছিল যে রাহাত, এইটা করো না ভাই, এইটা করো না ভাই, কারণ তুমি আমাকে জানো আমি কেমন মানুষ, এই কাজ আমি করতে পারি না ভাই, এমন করে কাঁদছিল। কিন্তু জানো তো, আমি অনিমা, তখন আমার দু চোখ বেয়ে পানি পড়ছিল। আমার ভাই রাহাত কিছুতেই কায়সারকে বিশ্বাস করলো না, তাকে চুরির অপবাদ দিয়ে রাস্তায় বের করে দিল। আমার স্বামীর বাবা মা নেই, বাড়িঘর নেই, আমাদের কাছেই থাকে, আমিও আমার ভাইয়ের কাছে থাকি, ও থাকে, কোথাও কোনো আশ্রয় নেই। কিন্তু বিথিদের মতো ফ্যামিলি, বিথি তাকে আশ্রয় দিল। তারপর থেকে মনে হলো যে না, আমার স্বামীকে আমার অনেক ভালোবাসতে হবে। তখন আমি প্রতিবাদ করলাম যে রাহাত, এই অপবাদটা তুই কায়সারকে দিস না ভাই। ভাই শোন, কায়সার এমন কাজ কখনো করতে পারে না, এটা রানুর, লিলি, ওয়াসিমের ষড়যন্ত্র। ভাই আমার, বিশ্বাস কর। জানো তো তোমরা, তখন আমাকে রাহাত বলল, অনিমা আপু, সারাটা জীবন ভর চক্রান্ত করেছ, আর এখন স্বামীর হয়ে চক্রান্ত করতে যাচ্ছ। এই টাকা ওয়াসিম ভাই, এই টাকা কায়সার ভাই নিছে, এতে কোনো সন্দেহ নাই। কায়সার ভাই পারলে আমি আপনাকে জেলে দিতে পারতাম, কিন্তু আমি তা করলাম না। আমি খালি আপনাকে বাড়ি থেকে বের করে দিলাম। আমি অনিমা তখন প্রচণ্ড কষ্ট পেলাম যে আমার যে সৎ স্বামীটা, আমিও তাকে সারা জীবন অবহেলা করেছি, রাহাত তাকে প্রচণ্ড ভালোবাসতো এবং বড় ভাইয়ের মতো অনেক মর্যাদা করত, কিন্তু থেকে থেকে এরকম মিথ্যাভাবে ফাঁসিয়ে দিত। কিন্তু এবার যেটা করেছে সেটা ছিল মানে মারাত্মক একটা ব্যাপার কায়সারের জন্য, আমার নিজের জন্য। কারণ আমি জানি আমার স্বামী কায়সার কতটা সৎ, কতটা ভালো মানুষ, কতটা সত্যের পক্ষে কাজ করে। ও না খেয়ে থাকতে পারে, ও কখনো এমন কাজ করবে না। তারপরে আমি জিদ করলাম যে এখন আবার খারাপ কাজ করব, তবে সেটা খারাপের বিরুদ্ধে ভালোকে জয়ী করার জন্য আমি অনিমা ভালো কাজ করব। তখন জানো তো, আমি ফারিয়ার সাথে হাত মিলিয়ে আমি অন্তু খারাপ কাজ করতে শুরু করলাম। তবু ফারিয়া যেটা করলো, এখন আমি ভালো হয়ে গিয়েছি না, আল্লাহ আমার মধ্যে বিবেক দিয়েছেন। ফারিয়া যেটা করলো সেটা আমি যখন জানতে পারলাম, মেনে নিতে পারলাম না। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, আমি অনিমা কী বলতে চাচ্ছি তোমরা একটু শোনো। ফারিয়া রানুকে প্রথম সারাদিন ঘুমের ওষুধ খাইয়ে রাখতো, ফলস একজন ডাক্তার বানিয়ে দিয়ে তার কাছ থেকে ওষুধ এনে সারাদিন ওকে ওষুধ খেয়ে ও ঘুমিয়ে থেকে 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 মানে একেবারে অসুস্থ হয়ে যাচ্ছিল। তারপর যেটা করলো, যাতে কখনো রানুর বাচ্চা না হয়,
এরকম ওষুধ খাওয়াতে শুরু করলো। একটা সময় আমি ডাক্তারকে, আমিও জানি সে ডাক্তার না, আমিও তার সাথে মানে হাতে হাত মিলিয়েছিলাম, কিন্তু যখন জানলাম রানুকে মা হতে দিবে না, তখন ভাবলাম অনিমা, জীবনে অনেক খারাপ কাজ করেছিস, এমনটা কখনো করিস না, হয়তো তুই একদিন মা হবি। তখন আমি অনিমা ফারিয়াকে বুঝালাম, ফারিয়া তুমি অন্যায় কাজ করেছো, আমি হাত মিলিয়েছি, কিন্তু এটা কখনো করো না। দেখো ফারিয়া, আল্লাহ চাইলে একদিন তুমি মা হবে, আমি মা হব, রানুর মা হবার অধিকারটুকু কেড়ে নিও না ফারিয়া। কিন্তু ফারিয়া তার কথা শুনলো না। ফারিয়া আমার কথা কিছুতেই শুনলো না, কারণ ফারিয়া এটা করবেই। কিন্তু ওই যে আল্লাহর বিচার বলে একটা কথা আছে, শেষটা যেটা হলো, ফারিয়ার কোনো বাচ্চা কাচ্চাই হলো না, কিন্তু রানুই মা হলো। হলে কি হবে, ওই যে রানু, তার জীবনে কখনই আর সুখ হলো না। তার ছোট বোনকে আর বিয়ে হচ্ছিল, এবং আমাদের বাড়িতেই মানে রাহাতের বাড়িতে এখানে গায়ে হলুদ হলো, সেখানেও একটা নাটক সাজিয়ে দিয়ে একেবারে পুরো ফ্যামিলিটাকে মানে নাস্তানাবুদ করে ছেড়ে দিল আমাদের ফারিয়া। সেই কাজটা আমি সমর্থন করতে পারি নাই, কারণ এখন তো ভালো হয়েছি, আল্লাহ একটু বিবেক ভিতরে দিয়েছেন। তারপরে প্রকাশিত হলো যে কেউ একজন ষড়যন্ত্র করেছেন, তখন উভয় পক্ষে বুঝতে পারলো, কে আর গায়ে হলুদ হলো। তারপরে বিয়ের সময়ও রানু খুব শখ ধরেছিল যে আমি তো অনেক অন্যায় করেছি বিটির উপরে, আমার মা এখন কোমায় চলে গেছে, মানে সালমা আন্টির কথা বলছে, যে আমার মা এখন কোমায় চলে গেছে, কেউ নাই বিটি ছাড়া, আর তো সব ছোট ছোট, লিলি তো অনেক পাজি, আমি একটু কি আর বিয়েতে যেতে চাই। কিন্তু ফারিয়া কি করলো, ফারিয়া মিথ্যে নাটক সাজিয়ে ডাক্তারকে দিয়ে বলালো, তুমি ওই বিয়েতে এখন যেও না, কারণ এখন তুমি ওখানে গেলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে। বিভিন্ন কারণ দেখালো, বললো যেগুলো মানসিক রোগের ওষুধ হিসাবে তোমাকে এদের কাছ থেকে দূরে রাখা হচ্ছে, যখন তুমি সুস্থ হবে তখন তোমাকে আবার তোমার ফ্যামিলিতে মিশতে দেওয়া হবে। তখন আর কি করা, রানু রুমে গিয়ে অনেক কান্নাকাটি করলো। আমি অনিমা কষ্ট পেলাম, সব দিক থেকেই কষ্ট পেলাম, যে আবারও তো সে একই খারাপ কাজ করছি। তারপর যেটা হলো, ফারিয়া এমনভাবে আমার ভাই রাহাতকে ফাঁসিয়ে ওদের সংসারটা আগুন ধরিয়ে দিল। তখন আসলে আমারও ভালো লাগছিল না। আর সেই সাথে ফারিয়া মানে একটা নাটকের অংশ এমনভাবে তৈরি করেছে যে ফারিয়ার সাথে রাহাতের হোটেলে ওরা থেকেছে, এবং ফারিয়ার পেটে রাহাতের বাচ্চা, কিন্তু সেই সময় কিন্তু রাহাতের স্ত্রী রানুর পেটে রাহাতের বাচ্চা, সেটা রানুও জানতো না, রাহাতও জানতো না। জানো তো, আমি অনিমা কিছুই করতে পারলাম না, রানু বাসা থেকে চলে গেল। কত অপবাদ, কত অপমান, কত কিছু রানু সয়েছে। হ্যাঁ, রানু কিছুর অপরাধ করেছে বটে, ওর ফ্যামিলিকে অবজ্ঞা করেছে। আর যখন আমি রানুকে ভালোবেসে, একটা সময় তো ওদেরকে দেখতে পারতাম না, আমি অনিমা যখন ভালো হয়ে গিয়ে রানুর সব রান্না বান্না থেকে শুরু করে, আমি তো একটা বড় লোকের মেয়ে, সব কিছু করে দিতাম, রানু যা বলতে শুনতাম। কিন্তু রানু তখন তার ছোট বোন লিলির কুচক্রে, আমার ছোট বোন অন্তর কুচক্রে, ফারিয়ার কুচক্রে আমাকে ইচ্ছে করে কাজের মানুষের মতো খাটাতে শুরু করলো। মানে সে অসুস্থ না থাকলে অসুস্থর ভান ধরে থাকতো, আমাকে দিয়ে সমস্ত কাজ করাতো। তখনই জিদ করে আমি ফারিয়ার সাথে হাত মিলিয়ে রানুর এত বড় সর্বনাশটা করে দিয়েছি। কিন্তু একটা কথা আছে জানো তো প্রিয় ভাই ও বোনেরা, আমিও নিমা বলছি, রাখে আল্লাহ মারে কে। তোমরা নাটক দেখলে সবই বুঝতে পারবে। তবে আমিও নিমা বলছি, আমার চরিত্র দেখলে, ফারহানা চৌধুরী মিলি বাসারের চরিত্র দেখলে, ফারিয়ার চরিত্র দেখলে, আমাদের অন্তর চরিত্র দেখলে, লিলি ছোট্ট একটা মেয়ে, কিন্তু ওকে যে কী মানে ভিলেনের চরিত্র দিয়েছে এবং সে মানে ফুটিয়েছ ভালো, ওয়াসিম, এসব মানুষগুলো দেখলে না, যারা ভালো মানুষ এরা আমাদেরকে ধিক্কার দিবে, বলবে এত খারাপ মানুষ কি করে হয়, পিচাসের মতো খারাপ মানুষ, যারা কিনা ভালোদের খারাপ করার জন্য সদা প্রস্তুত থাকে। সেটা তো কখনই ঠিক না। আসলে এটা নাটকে দেখানো হয়েছে, কারণ দর্শক ধরে রাখতে হলে ভালো মন্দ দুই দিকে আনতে হয়। এই যে আমি অনিমা যেমন অন্যায় করেছি, শাস্তিও তার থেকে অনেক বেশি পেয়েছি, জানো তো। তারপরও বিভিন্ন কারণে কায়সারকে আর ভালোবাসা হলো না, এক উকিলকে বিয়ে করলাম,
কায়সার অনেক কষ্ট পেল, কারণ কায়সার সবসময় আমাকে ছাড়া কারো কথা ভাবতেই পারতো না। মাঝখানে আমি যখন জেলে ছিলাম আর আমি ওকে বলেছিলাম তালাক দিয়ে ফেলবো, তখন জয়িতা, ফরহাদের ফুফাতো বোন জয়িতা যখন ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিল, সে সময় কায়সার একটু দুর্বল হয়ে পড়েছিল। তারপর আমি জেল থেকে আসার পরে জানো তো, কায়সার আমাকেই ভালোবাসলো। জয়িতা মেয়েটা আবার কষ্ট পেয়ে দূরে সরে গেল। এটাও অনেক ভালো একটা মেয়ে। তারপর যেটা হলো, আমি সে উকিলকে বিয়ে করলাম। সে উকিলটা আসলে ভালো মানুষ ছিল না। একটা সময় আমি প্রচণ্ড রকম অসুস্থ হয়ে পড়লাম, কারণ জীবনে এত পাপ করেছে, আল্লাহ শাস্তি দেবেন না। অনেক অসুস্থ হয়ে গেলাম, হাঁটতে পারছি না, খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হচ্ছে। কোমরে কি হয়েছে, মানে খুব খুব রকম অসুস্থ। কিন্তু আমার স্বামী পরকীয়াতে আসক্ত, যেটা কখনই আমার কায়সার করেনি। কায়সারকে যত অবহেলা করেছি, ও আমাকেই ভালোবাসতে চেয়েছে, কিন্তু আমি হীরা ছেড়ে দিয়ে কাজকে বেছে নিয়েছি। তাহলে আমি অনিমা কেন কাঁদবো না বলো তো? তারপরে যেটা হলো, আমার স্বামী আমাকে ডাক্তারিয়ে নিতে পারে না, তার সময় হয় না। এমনি করে মনে করো যে আমরা মফস্বলে তো এখন থাকি, সেখানে রিক্সায় তো যেতে হয়, গাড়ি তো আলাদা ব্যাপার। তারপরে রিক্সায় উঠবো সেইটাও পারি না পায়ের ব্যথায়। একদিন আমার স্বামী কায়সার এটা দেখতে পেয়ে আমাকে রিক্সায় উঠিয়ে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু তখন নিয়ে যাব, আমাকে অনেক ভালো ভালো কথা বলে, অনেক সাহায্য করতে চায়, অনেক সাহায্য করে। তখন আমি মনে মনে বলি, অনিমা, যদি তুই ভুলটা না করতি, তুই যদি কায়সারের সঙ্গে থাকতি, আর কিছু না হোক, সুখে শান্তিতে আরামে আয়েসে থাকতে পারতি। কায়সার এমন একটা মানুষ। সেই কায়সার তখন ওকে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর কষ্ট পায়, কিন্তু কায়সার তবুও আর কখনো বিয়ে করেনি। প্রিয় ভাই ও বোনেরা, মানে আমি অনিমা বলছি, কায়সারের মতো স্বামী পেয়ে যদি কেউ অবজ্ঞা করে, অবহেলা করে, দূরে সরিয়ে রাখে, বা কায়সারের মতো কোনো স্বামী যদি এমন কায়সারের মতো ভালো একজন স্ত্রী পেয়ে তাকে দূরে সরিয়ে রাখে, তাকে পর করে রাখে এবং তাকে অবজ্ঞা করে, অবহেলা করে, তার দিকে তাকিয়েও দেখে না, তাহলে তোমাদেরকে বলছি, আমি অনিমা এখন বুঝতে পারছি কেন আমার এত শাস্তি হচ্ছে। তারপরে একটা সময় অন্তু আমাকে সহ্য করতে পারতো না, আমার ছোট বোন অন্তু। কেন পারতো না জানো তো? এটা এখানে আমি বললাম না, কেন যেন এটা আমি বললাম না, কারণ এটা সাসপেন্স থাক তোমাদের জন্য, ড্রামাটা দেখার জন্য। আর ওহো, আমি আমার স্বামীর প্রশংসা করতে ভুলে গেলাম। যতই প্রশংসা করব কম করা হবে, কিন্তু ওই যে একটা কমন বাক্য সবাই বলে গেছে, সেটা আমি স্ত্রী হয়ে না বললে তো একদম পুরাটাই ব্যর্থ হয়ে যাবে। কায়সার ইজ দ্য বেস্ট অ্যাক্টর ফর মান অভিমান ড্রামা। আমি ওইটা বিলিভ করি। আমি বলবো, কায়সার এই জীবনে যত নাটক করেছে, এই মান অভিমান নাটকে আমার মনে হয় কায়সার আমার সাথে সম্পূর্ণ একমত হবে। আমি অনিমা বলছি যে ওর এটা সারা জীবনের পুঞ্জীভূত একেবারে সফল অভিনয়। তোমরা নাটকটি দেখলে তোমরা নিজেরাই মন্তব্য করবে। আর তোমাদেরকে বলছি, আমি অনিমা, আমি জীবনে ভিলেনি করে মানুষের সংসারে আগুন লাগিয়ে, হ্যাঁ অনেকটা সময় অনেক সুখে ছিলাম, একেবারে পায়ের উপর পা দিয়ে রাখতাম, আর খালি বেশি বেশি টাকার স্বপ্ন দেখতাম, মানে রানী হওয়ার স্বপ্ন দেখতাম, কায়সারকে হাতেও গুনতাম না। তবে অন্য কোনো পুরুষের প্রতি আমি আসক্তি ছিলাম না। কিন্তু একটা সময় গিয়ে আমি যে কোনো কারণেই হোক, আমি সেই উকিল সাহেবকে বিয়ে করেছিলাম। কিন্তু তার আগে আমি কায়সারকে ভালো না বাসলেও কারোর সাথে আমার কোনো ধরনের মনের বিনিময় হয়নি। আর যখন কায়সারকে ফারিয়া মিথ্যেভাবে, এই যে তোমরা জেনেছিলে যে ওকে খবিবাকে আটকে রেখে মেরে ফেলতে চেয়েছিল, তখন আমি ফারিয়াকে বলেছিলাম, ফারিয়া, যদি আমার কায়সারের কিছু হয়, আমি তোমাকে মানে শেষ করে ফেলবো, এটা তুমি জেনে রেখো। কায়সার যখন জীবনে বেঁচে ফিরে এলো, তখন এই কথাটা শুনতে পেল, কার কাছে যেন শুনতে পেয়ে মানে তখন অবাক হয়ে বলল, অনিমা, তুমি তাহলে আমাকে ভালোবাসো? আর তখনই অনিমা বুঝতে পেরেছিল সে কায়সারকে ভালোবাসে। কাছে ছিল দেখতে পারিনি, কিন্তু ভালোবাসে। কারণ কায়সারের মৃত্যু হোক, কায়সারকে কেউ মেরে ফেলুক, এটা সে কখনই, আমি অনিমা চাইনি। ওকে, তোমরা
ভিডিওটা দেখবে। আমার মতো অনিমাদের যাতে করে বাস্তব জীবনে তোমরা দেখতে না পাও, এই প্রচেষ্টাটুকু তোমরা সবাই করবে। মানে নিজেরা ভালো হওয়ার চেষ্টা করবে, অপরকে ভালো হওয়ার জন্য অনুরোধ করবে। আমি অনিমা মান অভিমান নাটক থেকে বলছি। কেন জানো তো, তুমি আমি যতই খারাপ হই না কেন, আল্লাহ পাকের কিন্তু একটা বিচার আছে। হয়তো কেউ এই দুনিয়ায় পায়, কেউ পর দুনিয়ায় পায়, কিন্তু বিচার আছে। কিন্তু আল্লাহ পাক একটা কথা বলেন, শুনো হে বান্দারা, আমি ছাড় দেই কিন্তু আমি ছেড়ে দেই না। আমি অনিমা এখন হাড়ে হাড়িটা টের পাচ্ছি। হ্যাঁ, তোমরা হয়তো বলবে এটা নাটক, কিন্তু বাস্তব। কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু নাটকগুলো বাস্তবতার ছোঁয়াই থাকে নাটকগুলোতে। সেই জন্য আমরা যেন প্রত্যেকে সৎভাবে বাঁচার চেষ্টা করি, কারো ক্ষতি যেন না করি। নিজেরা বড় হতে চাই, সেটা মন্দ না, কিন্তু অন্যকে ক্ষতি করে নয়। আর সব সময় যেন আল্লাহর উপর তাওয়াক্কুল তো রাখি, আমাদের পেয়ারে নবীকে ভালোবাসি, তাহলে আমরা সত্যিকার অর্থে ভালো মানুষ হতে পারবো। তোমাদের মনে থাকবে তো তোমাদের মান অভিমানের ভিলেন মহিলা অনিমা আপুর কথা? আল্লাহ হাফেজ।